জি এমডি মিজান। মিজান আসসালামু আলাইকুম। জি একে একে বলেন, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম মিজানুর রহমান। জি আমার এই বাড়ি হলো ময়মনসিংহ নান্দাইলে। আচ্ছা। আমি বর্তমানে আছি ঢাকা যাত্রাবাড়িতে। ওকে, ঠিক আছে। এরপর তাহসিন আল মাহমুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তাহসিন আল মাহমুদ। আমি ময়মনসিংহ থেকে বর্তমানে আচ্ছা, এরপর আমাদের আহসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম। আমি মোহাম্মদ হাসান হাবিব। আমার বাড়ি কিশোরগঞ্জ। আমি সিলেট শ্রীমঙ্গল সিরাজনগর মাদ্রাসায় পড়ালেখা করি। রাহাত হোসেন অন্তর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম। আমি রাহাত হোসেন, বর্তমানে ঢাকার মধ্যবাড্ডায় থাকি আর এমনিতে পড়াশোনা করি। আচ্ছা, তারপর হচ্ছে এমডি মাহাদি হাসান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম। আমি মোহাম্মদ মাহাদি হাসান। আর আমার বাড়ি হলো মুন্সিগঞ্জ বিক্রমপুরে। বর্তমানে আছি রাজশাহীতে। আর আমি পড়াশোনা মোটামুটি শেষ, এখন পিএইচডির জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি। এই জন্য ফার্স্টে আমার একটা ডাটা কালেকশনের জন্য আর কি লাগবে আর কি, এই জন্য আর কি ফার্স্টটা শেখা আর কি। ওকে, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ। তবে আমাদের এখানে তো প্রায় মনে হয় 14 জন ছিলেন, কিন্তু এখনো পর্যন্ত অনেকে জয়েন করতেছে না। তো আমরা একটু অপেক্ষা করছি, আর করবো না ইনশাল্লাহ। আমরা আমাদের মতন করে শুরু করে দিব। তো আমাদের এই কোর্সটি মূলত আপনার ফার্সি এবং উর্দু ভাষার সমন্বয়ে আমরা করেছি, ঠিক আছে? তো ফার্সি এবং উর্দু ভাষা, আচ্ছা আমি আগে আমার পরিচয়টা একটু দিয়ে নেই, তারপরে আমি কথা বলতেছি। আমি হচ্ছে হাফিজ ওমর ইসলামী। আমি প্রথমে আরবি ভাষা ও সাহিত্য নিয়ে অনার্স এবং মাস্টার্স করেছি সরকারি মাদ্রাসা আলিয়া বকশীবাজার থেকে। এরপরে আমি ইন্ডিয়াতে চলে যাই পড়াশোনা করার জন্য। সেখানে আমি বেশ কিছুদিন ছিলাম। ওখান থেকে মূলত আমার উর্দু ভাষার আয়ত্ত আপনার উত্তরপ্রদেশ থেকে বেরেলি শরীফ এবং আপনার জামে আশরাফ থেকে। তারপর ভিসা জটিলতার কারণে আমি বেশি দিন ওইখানে থাকতে পারিনি, তবে বেশ কিছুদিন ছিলাম, চলে আসছি বাংলাদেশে। এরপর আমি ইরান চলে যাই। সেখানে ফার্সি ভাষার উপরে আমি প্রথমে ভাষা কোর্স করি, এরপরে ডিপ্লোমা করি, এরপরে অনার্স আমি 4র্থ সেমিস্টার পর্যন্ত ইরানেই থাকি, সেখানে পড়াশোনা করি। এরপরে করোনার পরে আমি চলে আসি বাংলাদেশে। আসার পর আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি হই ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগে। সেখানে থেকে আমি ফার্সি ভাষা ও সাহিত্য নিয়ে মাস্টার্স কমপ্লিট করি এবং আমি কোরআনে হাফেজ। তো আমি দীর্ঘ 3 বছর ধরে আমি মূলত আরবি, ফার্সি এবং উর্দু এই ভাষাগুলো পড়াই অনলাইনে। তবে সেই হিসাবে আমার আরবি ভাষা কোর্সটা আগে তুলনামূলক বেশি ছিল, এখন কম। কেন কম হচ্ছে, আপনার আরবি ভাষার অনেক অনলাইন কোর্স বা ব্যাচ এখন বের হয়েছে, অনেক ভালো ভালো। তো সেখানে প্রতিযোগিতা করতে হয়। তো আমি আসলে আমি এমনিতে একটা জায়গায় চাকরি করি, যার কারণে আসলে ওইভাবেই নেই। তবে যেহেতু আমাদের ফার্সি এবং উর্দু তুলনামূলক অনলাইন ব্যাচগুলো কম এবং আমার কষ্ট তো এই জায়গার মধ্যে অনেক কম, তেমন একটা কষ্ট করা লাগতেছে না। তো আলহামদুলিল্লাহ ওই জন্যে আমি উর্দু এবং ফার্সির দিকে আমরা মূলত করতেছি। এছাড়া আমরা আপনার আরবি, আমি ল্যাঙ্গুয়েজের আপনার সাহিত্যের অনেকগুলো কোর্স করেছি। আমাদের এখানে রাহাত হোসেন অন্তর যে
সে আমাদের সাহিত্য আরবি সাহিত্যের স্টুডেন্ট ছিল। আমি আগে গল্প পড়াতাম, আরবি গল্প পড়াতাম। তো যাই হোক, এখন আমাদের এইটা হচ্ছে 12তম ব্যাচ, উর্দু এবং ফার্সি 12তম ব্যাচ। তো আমাদের ফার্সি হচ্ছে 24টা ক্লাস হবে, উর্দু 24টা ক্লাস হবে। আমাদের ফার্সি যিনি করাবেন তিনি হচ্ছেন সুমাইয়া ইসরাত রাফি। উনি আসলে আপনাদের সাথে নিজের পরিচয় দিবেন। উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফার্সি ভাষা ও সাহিত্য নিয়ে অনার্স এবং মাস্টার্স করেছেন, এবং উর্দুটা আমি পড়াবো, উর্দুটা আমি নিজেই পড়াবো। তো উর্দু সম্পর্কে আমি কিছু আলোচনা আপনাদেরকে করি, উর্দুর ইতিহাসটা নিয়ে। তো এখানে আমি আপনাদেরকে সামনে একটা স্ক্রিন শেয়ার করে আপনাদের সামনে আমি একটা পিডিএফ ওপেন করতেছি, আপনারা একটু দেখেন মেহেরবানি করে। দেখা যাচ্ছে কি স্ক্রিনটা? ভাই আমি কি একটা বিষয় জানতে চাচ্ছিলাম আর কি। জি, আচ্ছা, আজকে কি মানে কম্বাইন ক্লাস, সবাই কি একসাথে উর্দু ফার্সি দুটো একসাথে এখানে নাকি? কারণ না না, সবাই একসাথে। আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা জাস্ট আমাদের কোর্স সম্পর্কে একটু ধারণা দিব আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য আর কি আমি না হলে মানে আমি তো শুধু ফার্সির জন্য ভর্তি ছিলাম, তো এই জন্য আর না কি না না, জিজ্ঞেস করা। ফার্সি সম্পর্কে আলোচনা আসবে, ফার্সি সম্পর্কে আলোচনা আচ্ছা আসবে, আচ্ছা, ঠিক আছে? ওকে ওকে। তো একটু আজকে প্রথম দিন তো আমরা বেশি সময় নিব না, ঠিক আছে? আমি একেবারে সংক্ষেপে আপনার আলোচনা শেষ করব। এখানে উর্দু ভাষার ইতিহাসটা রয়েছে। তো আপনার উর্দু ভাষা মূলত দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারত এবং পাকিস্তানের মিশ্র সংস্কৃত, ফার্সি, আরবি ও তুর্কি ভাষার প্রভাবে গঠিত। আচ্ছা, একটা কথা মনে রাখবেন, উর্দু ভাষা যদিও পাকিস্তানের রাষ্ট্রভাষা, কিন্তু উর্দুর উৎপত্তি কিন্তু দিল্লিতে, ঠিক আছে? উর্দু কিন্তু উৎপত্তি কিন্তু ভারতে, এবং উর্দু কিন্তু নিজস্ব কোনো ভাষা না, এটা বিভিন্ন ভাষার সংমিশ্রণে একটা ভাষা তৈরি হয়েছে, এটা মনে রাখবেন। এবং উর্দুর উৎপত্তি কিন্তু পাকিস্তানে না, যদিও পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু, কিন্তু উর্দুর উৎপত্তি হচ্ছে দিল্লি এবং তার আশপাশের যে এলাকাগুলো রয়েছে, অঞ্চল রয়েছে, সেখানে আপনার এটার উৎপত্তিতে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন উর্দু ডিপার্টমেন্টে মাস্টার্সে ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম, তখন এই প্রশ্নটা আসছিল যে উর্দুর উৎপত্তি আসলে কোথায়, ঠিক আছে? আমি অ্যান্সার দিতে পারিনি এইটার, তখন আমার জানা ছিল না। তো যাই হোক, পরবর্তীতে আমি যখন এইটা প্রশ্ন পরবর্তী আসার পরে আমি এটাই করছি, যে দেখলাম যে দিল্লির আশপাশ যে এলাকা। এবং উর্দু কোনো একক কোনো ভাষা না, এটা বিভিন্ন ভাষার সমন্বয়ে গঠিত একটা ভাষা উর্দু। তো এইটা করেন যে উর্দু শব্দের অর্থ হচ্ছে সেনা বা শিবির বা ক্যাম্প। উর্দু শব্দের অর্থ হচ্ছে শিবির বা ক্যাম্প, সেনা শিবির, অর্থাৎ আর্মিরা যে ক্যাম্প করে সেটাকে মূলত উর্দু বলা হয়। হ্যাঁ, তো সেনা শিবির বা সেনা ক্যাম্পকে মূলত শব্দের অর্থ হচ্ছে মূলত উর্দু, ঠিক আছে? এই উর্দু শব্দটা আবার তুর্কি থেকে উর্দু থেকে এসেছে। দেখেন, উর্দু যে শব্দ সেটাও নিজে কিন্তু উর্দু ভাষা না, উর্দু থেকে আসে নাই। এই উর্দু শব্দটা মূলত তুর্কি ভাষা শব্দ থেকে এসেছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন, এই ভাষাটা মূলত প্রথম দিকে রাজা বাদশাদের ভাষা ছিল, প্রশাসনিক ভাষা ছিল। এটা সাধারণত সাধারণ মানুষের কোনো ভাষা ছিল না, ঠিক আছে? সাধারণ মানুষ কিন্তু প্রথম দিকে উর্দু ভাষায় কথা বলতো না। মূলত আপনার রাজা বাদশাদের যে প্রশাসনিক এবং সৈন্যরা মূলত এই ভাষাটা ব্যবহার করত, ঠিক আছে? সাধারণ মানুষ প্রথম থেকে উর্দু ভাষায় কথা বলতো না, ঠিক আছে? এটা মনে রাখবেন। তারপরে হচ্ছে উর্দু সাহিত্যের বিকাশ। এখানে আপনার দেখেন 16 এবং 18 শতকের দিকে উর্দু প্রাথমিকভাবে কাব্য এবং প্রার্থনামূলক সাহিত্য রচনা ব্যবহৃত হয়েছে। 18 শতকের হিন্দুস্তানি লোকগীত এবং গল্প কথনের মাধ্যমে উর্দু জনপ্রিয় হয়ে ওঠে, এবং 19 শতকের দিকে শিক্ষা, স্বাস্থ্য এবং সাংবাদিকতায় উর্দুর প্রসার ঘটে। এটা ছোট করে। এবং বিখ্যাত সাহিত্যিকরা, যে উর্দু ভাষার যে সাহিত্যিকরা, যেমন মীর তকি মীর, উনি 18 শতকে ছিলেন। মির্জা গালিব, এটা তো আপনারা সবাই জানেন, ওনার অনেক কবিতা বা আছে, উনি 19 শতকে। এবং ফয়েজ আহমদ ফয়েজ, উনি 20 শতকে ছিলেন। এবং আধুনিক সময় 1947 সালে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দু প্রতিষ্ঠিত হয় এবং ভারতের উত্তর ও মধ্যাঞ্চলে মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রচলিত। বর্তমানে উত্তরপ্রদেশ বা ইন্ডিয়ার যে মুসলিমরা রয়েছেন, বিশেষ করে মাদ্রাসাগুলোতেও কিন্তু আপনার উর্দু পড়ানো হয়, এবং ইন্ডিয়ার মধ্যে উর্দু ভাষাকে কিন্তু আপনার রাষ্ট্রীয় একটা ভাষা, অন্যতম একটা ভাষা হিসেবে গণ্য করা হয়। এরপরে আপনার উর্দু সাহিত্য, সংবাদপত্র, সিনেমা এবং অনলাইনে ব্যাপকভাবে উর্দুর ব্যবহার রয়েছে। আপনারা বিশেষ করে যদি মিডিয়া উর্দু পড়েন, ঠিক আছে, আমাদের
আপনাদের একটা বা দুইটা ক্লাস আমরা মিডিয়া মানে সরাসরি পত্রিকা থেকে আমরা ক্লাস করাবো, অনলাইন থেকে পত্রিকা বের করে আপনাদেরকে আমরা পড়াবো, ঠিক আছে? সেটা আমরা ইনশাল্লাহ আপনারা পড়বেন। তো এই ছিল আমাদের সংক্ষেপে উর্দুর একটা ইতিহাস আমরা দিলাম, এবং আমরা কোন ধরনের বইগুলো পড়াবো সেটা আপনারা খেয়াল করেন। আমরা চলে যাই হচ্ছে এই বইটা দেখেন, আমাদের টোটাল 5টা খণ্ড রয়েছে। বেসিক উর্দু 1, বেসিক উর্দু 2, বেসিক উর্দু 3, বেসিক উর্দু 4, বেসিক উর্দু 5। এখানে দেখেন ইমাম আহমদের যে ফিক একাডেমি, এটা মূলত আমার আগে যে অনলাইন পেজ ছিল সেইখানে আমি পড়াতাম। তো ওইটাকে আপনার পরবর্তীতে নাম পরিবর্তন করা হয়েছে, করে আমরা এখন মানজার ইসলামী ইনস্টিটিউট দিয়েছি। তো এই 5টা বই আমরা পড়াবো। তো এই বইগুলো আমার নিজের সংগ্রহ করা। তো দেখেন, এইটা একেবারে আপনাকে বর্ণমালা থেকে শেখানো হবে, ঠিক আছে? এখানে বর্ণমালা থেকে শেখানো হবে। আপনাদেরকে পিডিএফ গুলো দেওয়া হয়েছে, ঠিক আছে? আপনাদেরকে পিডিএফ গুলো দেওয়া হয়েছে। আমরা একেবারে বর্ণমালা থেকে আপনাদেরকে এখানে শেখানো হবে। এই যে বর্ণমালা, ঠিক আছে? এখানে বর্ণমালাগুলো রয়েছে। তো ইনশাল্লাহ এখান থেকে শুরু করে একেবারে 1, তারপরে হচ্ছে এই যে 2, এটা হচ্ছে 2, হ্যাঁ, বেসিক উর্দু 2, তারপরে হচ্ছে 3, এই যে এটা 3, ওকে, তারপরে হচ্ছে 4, এরপর হচ্ছে 5। এই টোটাল 5টা বই আপনাদেরকে আমাদের এই 24টা ক্লাসের মধ্যে পড়ানো হবে। এছাড়াও আপনাদেরকে একটা উর্দু ব্যাকরণের বই আমি দিয়েছি, সেই বইটা ইনশাল্লাহ আমরা আপনার 4টা ক্লাসে আমরা উর্দু ব্যাকরণের বইটা পড়াবো, ঠিক আছে? মূল যে বিষয়, যেমন ফেলের নিয়মগুলো পড়াবো। বিশেষ করে উর্দুতে মুজাক্কার মুয়ান্নাস একটা ঝামেলা হয়, কোথায় কা হবে, কোথায় কে হবে, কোথায় কি হবে, এটা আমরা অনেকেই ধরতে পারি না। এমনি বুঝি যে হ্যাঁ কি বলতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে ব্যবহারটা করতে পারি না। এখানে কি আমি কা ব্যবহার করব, না কে ব্যবহার করব, না কি ব্যবহার করব, সেটা আমরা ধরতে পারি না। ওই জিনিসটা আপনাদেরকে আমরা ওই 4টা ক্লাসের মধ্যে করব। এবং আপনার এই টোটাল এই 5টা বই আমরা 20টা ক্লাসে শেষ করব, ঠিক আছে? এই টোটাল 5টা বই আমরা 20টা ক্লাসের মধ্যে শেষ করব, এবং বাকি 4টা ক্লাস আপনাদের আমরা হচ্ছে ওই উর্দু ব্যাকরণটা পড়াবো। তো এইভাবে 24টা ক্লাস আমার উর্দু শেষ হবে, এবং আমরা 15 দিনের একটা গ্যাপ দিয়ে, 15 দিন আমাদের কোর্স শেষ হওয়ার পরে 15 দিনের একটা গ্যাপ দিব। গ্যাপ দেওয়ার পরে আমরা পরীক্ষা নিব, ঠিক আছে? তো এইটা পরীক্ষাটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে, দিলে আপনারা সার্টিফিকেট পাবেন, ঠিক আছে? এটা মনে রাখবেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সাথে এই 24টা ক্লাস যারা করতে পারবেন তারাই বুঝতে পারবেন যে আপনার উর্দু কতটুকু ডেভেলপ হয়েছে। আমাদের এইখানে অনেক স্টুডেন্ট আপনার উর্দু কোর্স করেছে, হ্যাঁ, আপনার আর্মি অফিসার, ব্যাংকার, তারপরে হচ্ছে আপনার সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারপরে হচ্ছে আপনার বিসিএস ক্যাডার সহ এখন আমাদের সাথে করতেছে, অনেকগুলো ব্যাচে সংযুক্ত রয়েছে। তো ওনারা করে পরীক্ষা দিয়ে আমাদের এখান থেকে সার্টিফিকেট নিয়ে গেছে। তো আশা করব আপনারা আমাদের এই কোর্সগুলো করবেন, এবং আমি নিজে যেহেতু করাবো আশা করি আপনারা ভালো কিছু একটা পাবেন। এবং বিশেষ করে আমি যে পড়াগুলো আপনাদেরকে দিব সেটা আপনারা করবেন, ঠিক আছে? যদি আমি যে লেখাটা দিব, যে বাড়ির যে কাজটা দিব, সেটা আপনারা করে নিয়ে আসবেন, এবং একেবারে শব্দ শব্দ ভেঙে ভেঙে আপনাদেরকে উর্দু শেখাবো ইনশাল্লাহ। প্রতিটা শব্দ আপনাদেরকে ভেঙে কি হয়েছে, কেন হয়েছে, হ্যাঁ এটার অর্থটা কি, অর্থটা কিভাবে করতে হয়, কিভাবে অনুবাদ করব, কিভাবে আপনি উর্দু বলবেন, প্রত্যেকটা বিষয়, প্রতিটা ধাপ আপনাকে এই 5টা বই পড়ানোর মাধ্যমে আমি নিজে আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। তো আপনাদের সবচেয়ে বড় কথা, আপনাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে আপনারা এই 24টা ক্লাস শেষ করা। অনলাইনে আমি আপনাদেরকে বলে দেই, অনলাইনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শিক্ষার্থীরা অনলাইনে ভর্তি হয়, প্রথমে 6-7টা ক্লাস করে, পরবর্তীতে আস্তে আস্তে চলে যায়। এইটা যদি করেন তাহলে কোনোদিন আপনি উর্দু শিখতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, এই 24টা ক্লাস দাঁত কামড়িয়ে আপনাকে এই 24টা ক্লাস সম্পূর্ণ করতে হবে, যত কষ্টই হোক না কেন। বেশি দিন না, মাত্র 3 মাসে সপ্তাহে 2 দিন করে 2 ঘন্টা করে আপনি এই উর্দু ক্লাসটা করবেন। করতে পারলে দেখবেন আপনি তখন যে কোনো উর্দু কিতাব আপনি পড়তে পারবেন। একটা কথা মনে রাখবেন, আমাদের জন্য কিন্তু উর্দু তুলনামূলক অনেক সহজ। আপনি যদি 24টা ক্লাস করতে পারেন, এর বাকি জীবন আপনি যে কোনো উর্দু কিতাব বলেন আপনি নিজে পড়ে নিজে অনুবাদ করতে পারবেন। তো এটা হচ্ছে আপনাদের উপরে, ঠিক আছে? যারা এই পর্যন্ত আমাদের কোর্সগুলো সম্পূর্ণ করেছে এরা এখন অনায়াসে আপনার
একেবারে অনর্গল আপনার উর্দুতে কথা বলতেছে, তারপরে হচ্ছে উর্দুতে কি বলে এটাকে আপনার উর্দু পড়তে পারতেছে, উর্দু অনুবাদ করতে পারতেছে। তো এটা হচ্ছে আপনাদের থাকার উপরে হচ্ছে সবচেয়ে এই হচ্ছে আমাদের উর্দু মোটামুটি আমাদের কোর্স প্ল্যান। ইনশাল্লাহ আমরা যেহেতু আমাদের 3 বছরের অভিজ্ঞতা এবং আপনারা এটা হচ্ছে 12তম ব্যাচ, আপনারা হচ্ছেন 12তম ব্যাচ। তো 12তম ব্যাচ বুঝিনি তো, এর আগে আমরা 11টা ব্যাচ উর্দু পড়িয়েছি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের একটা অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে আশা করি আপনারা বিগত যে ব্যাচগুলো গেছে তাদের থেকে অনেক বেশি ভালো কিছু আপনারা আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ। শুধুমাত্র আপনাদের এই 3টা মাস 24টা ক্লাস, মাত্র 24 ঘন্টা, 24টা ক্লাস মানে 24 ঘন্টা আপনাদেরকে এই উর্দুর পিছনে ব্যয় করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনারা কামিয়াব হবে। জি, কারো কোনো প্রশ্ন যা আছে বা কোনো বিষয় জানার আছে থাকলে বলতে পারেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা জি, জি মানে বলতেছি আর কি যে মানে 12তম বেঞ্চে যে আমরা আছি আর কি, জি তাহলে বাকি যেটি আগে পড়ানো হয়েছে এটি এটি না পড়লে কি আমরা মানে একটু নাকাজ থাকবো নাকি, মানে দুর্বল? কোন বিষয়গুলো পড়ানো হয়েছে বাকি? মানে বলছেন তো আমরা 12তম বেঞ্চে আছি না, জি তো বাকি আগেগুলো এটা অনেকটি মানে পড়ানো হয়ে গেছে অনেকটি বেঞ্চ, তাহলে এটি কি আমরা পাবো না? না না, 12তম ব্যাচ বলতে আপনারা হচ্ছেন 12তম ব্যাচ। ওদেরকেও আমরা আগে যে ব্যাচগুলো ওদেরকে এই কিতাবগুলোই পড়ানো হয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি আপনাদের তো একেবারে শুরু থেকে একেবারে আলিফ বে পে টে সে জিম চে হে ফে ডাল ডাল এখান থেকে আপনাদের শেখানো হবে, ঠিক আছে? জি মাশাআল্লাহ। হ্যাঁ, একেবারে প্রত্যেকটা শব্দ শব্দ ধরে ধরে শেখানো হবে। জি 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 ইনশাআল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল জি যে পরীক্ষার বিষয়ে বললেন, পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে? এটা কি লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং পরীক্ষা দুই ভাবে হবে, একটা হচ্ছে রিটেন, একটা হচ্ছে ভাইবা। রিটেনটা হচ্ছে আমি স্ক্রিনে প্রশ্ন শেয়ার করা থাকবে, আপনারা সেটা দেখে দেখে স্ক্রিনে প্রশ্ন দেখে দেখে আপনারা অ্যান্সার করে অ্যান্সার শেষ করার পরে ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আপনাদের সর্বোচ্চ টাইম থাকবে আধা ঘন্টা, ঠিক আছে? এখন ওই যতটুক সময় থাকবে অতটুক সময় আপনারা ওই প্রশ্ন মানে দেখে মানে আপনারা লিখে শেষ করতে পারবেন না, ঠিক আছে? এটা হচ্ছে স্ক্রিনে এইভাবে স্ক্রিন শেয়ার করা থাকবে, আপনারা ওইটা দেখে দেখে অ্যান্সার দেখবে, খাতার মধ্যে লিখে ওইটা ছবি তুলে আমাকে পাঠাবেন। আরেকটা হচ্ছে আপনাদের মৌখিক থাকবে, সেটা আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য 10 মিনিট করে বরাদ্দ, তাকে আমরা উর্দুতে কিছু প্রশ্ন করব, সে উর্দুতে কিছু উত্তর দিবে, একটা বই পিডিএফ আমরা খুলে দিব, স্ক্রিন শেয়ার করে দিব, সে দেখে দেখে সেটা পড়বে, অনুবাদ করবে, এর উপরে থাকবে, ঠিক আছে? এইভাবে পরীক্ষাটা হবে। আচ্ছা এইভাবে জি। মানে ফার্স্টের ক্ষেত্রে কি একইভাবে হবে? ফার্সির ক্ষেত্রে একইভাবে হবে, ফার্সির ক্ষেত্রেও আপনাদের সেম জিনিসটাই হবে, বুঝতে পারছেন? জি, আর কোনো প্রশ্ন? জি প্রশ্ন জি বলেন, আপনার কথা আসে না রাহাত, আপনার কথা আসছে না। সরি, আমার প্রশ্নটা হচ্ছে এই 5টা বই কি আসলে 20টা ক্লাসে জি আমার প্রশ্নটা হচ্ছে না যে এই জি আচ্ছা বলেন। আচ্ছা বলছি যে এই সবগুলো বই কি সম্পূর্ণরূপে শেষ করা হবে এই হ্যাঁ। 20টা ক্লাসে? হ্যাঁ 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 আচ্ছা 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 আচ্ছা, আর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার উচ্চতর মানে এর পরবর্তী ধাপ বা উচ্চতর লেভেল কি আপনাদের কাছে করার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ আছে আছে। আমাদের এই 18 তারিখ থেকে ফার্সি এবং উর্দু সাহিত্যের একটা কোর্স শুরু হতে যাচ্ছে। ওইটা 24টা ক্লাস হবে, ওইটা হচ্ছে ডিপ্লোমা, ওইটার মধ্যে শুধু গল্প পড়ানো হবে। অর্থাৎ যারা আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ কোর্স করেছে ওদের জন্য ওইটা হচ্ছে আপনার মানে গল্পের মাধ্যমে ওদেরকে আরো অ্যাডভান্স করে তোলা হবে, ঠিক আছে? এটা হচ্ছে কমপক্ষে 10 জন শিক্ষার্থী হইলে আমরা সাহিত্যের ওই করব। এখন যেহেতু আমাদের অনেক ব্যাচ হয়েছে, আমাদের অনেক শিক্ষার্থী রয়েছে, তো মোটামুটি 10 জন শিক্ষার্থী মানে পাওয়া আমাদের জন্য তেমন একটা কষ্টকর না, ঠিক আছে? যেমন আমাদের আগামীকালকে আপনার 10 নম্বর ব্যাচের ক্লাস শেষ হচ্ছে উর্দু ফার্সি,
তো ওরা 15 দিন গ্যাপের পরে ওরা পরীক্ষা দিবে, দেখা যাচ্ছে ওরা আবার সামনে আমাদের এই যে ডিপ্লোমা কোর্সের জন্য অপেক্ষা করবে, ঠিক আছে, ওইখানে অনেক স্টুডেন্ট আছে, তো পাওয়া যাবে। তো আপনারা যদি এই ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পরে আপনারা ডিপ্লোমা কোর্স করতে চান, আমাদের গ্রুপে তো থাকবেনই, গ্রুপ তো আমরা রিমুভ করবো না, আমাদের সাথে যোগাযোগ করবেন, দেখবেন আমরা ডিপ্লোমা কোর্স যখন চালু করবো আপনারা অ্যাড হয়ে যাবেন। তখন শুধু আরবি গল্প, ফার্সি এবং উর্দু গল্প পড়ানো হবে, গল্পের মাধ্যমে আপনাদেরকে ভাষা আরো করে তোলা হবে। আচ্ছা আচ্ছা ভাই, এই যে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে এই যে কোর্সটা এখন আমরা করতেছি, এইটার নাম কি? আর ওইটা তো বললেন ডিপ্লোমা কোর্স, এটার নাম কি হবে? এটা শিরোনামটা কি যেটা আমরা এটা তো শিখতেছি? আমরা এটা দিয়েছি বেসিক? ফার্সি এবং উর্দু ভাষা প্রোগ্রাম, আচ্ছা ঠিক আছে, এটা মূলত আমাদের ল্যাঙ্গুয়েজের কোর্স, বুঝতে পারছেন? এখানে আপনি রিডিং পড়তে পারবেন, লিখতে পারবেন, দৈনন্দিন যে কথোপকথন প্রতিনিয়ত আমরা করে থাকি সেই জিনিসগুলো আপনি এখানে মানে শিখতে পারবেন এবং অনুবাদ করতে পারবেন। এই জিনিসগুলো আমরা এটা 3 মান্থ কমপ্লিট করার পরে আমরা আপনার ডিপ্লোমা করতে পারবো, হলো। রাইট? হ্যাঁ হ্যাঁ, এটা কমপ্লিট, কারণ আপনার বেসিক যদি আপনাদের জানা না থাকে তাহলে তো আপনারা ওইখানে গল্প পড়তে পারবেন না, ঠিক আছে, গল্প পড়তে পারবেন না। তো এই হচ্ছে এবং আপনাদের যে ফার্সি যে করাবে আমাদের ওস্তাদ সুমাই ইসরাত রাফি, উনিও অভিজ্ঞ, তো উনি অনেক দিন ধরে ফার্সি চর্চার মধ্যে আছেন। তো আলহামদুলিল্লাহ ওনার কাছে আপনারা যখন পড়বেন দেখবেন খুব চমৎকার উনি পড়াচ্ছে। হ্যাঁ, মেয়ে মানুষ ফার্সি সাহিত্য পড়ে এখন পড়ানো, এটাই বাংলাদেশে অনেক কিছু, ঠিক আছে। আমাদের ফার্সি সাহিত্যের চর্চা, ফার্সি ভাষা কিন্তু অনেক রিচ একটা ভাষা, বুঝতে পারছেন? ফার্সি আসলে যারা না পড়বে বা উর্দু যারা না পড়বে, আমি মনে করি সাহিত্যের মজা তারা কখনো পাবে না। আপনি পড়েন বাংলা সাহিত্য, কিন্তু আপনি যদি ফার্সি সাহিত্য পড়েন, ফার্সি ভাষা শেখেন, সাহিত্যের মজা কি আপনি বুঝতে পারবেন, কবিতার কি মজা সেটা আপনি ফার্সি ভাষা বললে আপনি বুঝতে পারবেন। মাওলানা রুমি, তারপরে হচ্ছে না আপনার সাদি, তারপর ওমর খৈয়াম, হ্যাঁ, তারপরে হচ্ছে আরও যারা রয়েছেন, এদের কবিতা যখন আপনি পড়তে যাবেন দেখবেন তারা কি ভাষা, কিভাবে তারা লিখছেন, তাদের চিন্তা চেতনা, তাদের কত গভীরে তারা করেছেন, বুঝতে পারছেন? আপনি যখন কাজী নজরুল ইসলামকে পড়তে যাবেন তখন আপনি ফার্সি আপনার দেখবেন অনেক শব্দ ওনার ফার্সি, অনেক উর্দু শব্দ উনি নিয়ে আসছে। তো কাজী নজরুল ইসলামের কবিতা যখন পড়তে যাবেন দেখবেন আপনি অনেক কিছু, উনি কিন্তু ফার্সি ভাষা দ্বারা প্রভাবিত ছিল কাজী নজরুল ইসলাম। ওনার একটা গানও আপনার যে খুব ভাইরাল, শুকনো পাতার নুপুর পায়ে কি জানো, ঠিক আছে, এই ইরানি বালিকা যেন ইরানি বালিকা, এইটার ফার্সি অনুবাদ আমি করেছি, একটা অংশের অনুবাদ করেছি, এটা আমার ফেসবুক আইডির মধ্যে আছে, আমি মাঝে মধ্যে করি, অনেকগুলো ফার্সি কবিতার অনুবাদ আমি করেছি। তো ওনার এই কবিতার অনুবাদটা আমার ফার্সি অনুবাদ করা আছে। তো দেখবেন আপনারা, মানে আপনি বাংলা সাহিত্য যদি পড়তে যান দেখবেন আপনার ফার্সি জানা প্রায় 8,000 ফার্সি শব্দ প্রতিনিয়ত আমরা বাংলা ভাষার মধ্যে ব্যবহার করে থাকি। আপনি ফার্সিকে কোনোভাবেই, বিশেষ করে বাংলা ভাষার মানুষ আমরা যারা বাঙালি, ফার্সিকে কোনোভাবেই আপনি অ্যাভয়েড করতে পারবেন না, ঠিক আছে। 600 বছরের ইতিহাস ফার্সি ভাষা বাংলাদেশের সাথে। 1204 থেকে 1837 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ফার্সি ভাষাটা আমাদের মাতৃভাষা হিসাবে ছিল। তাহলে প্রায় 600 বছর একটা জাতির মাতৃভাষা ছিল। আপনি এখনো যদি পুরাতন দলিল খুঁজতে যান দেখবেন সব ফার্সি ভাষায় লেখা। আপনি যদি এখনো পুরাতন দলিলগুলো খুঁজতে চান সব ফার্সি ভাষায় লেখা। এই 1837 সালে এই আপনার ব্রিটিশরা কি করলেন, এই ফার্সি ভাষাটাকে বাদ দিয়ে তারা ওই ইংলিশ ভাষাটাকে তারা মাতৃভাষা হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং ফার্সি ভাষার চর্চা আস্তে আস্তে তারা কি করে দিয়েছেন, অফ করে দিয়েছেন, ঠিক আছে। তাহলে আপনার যেখানে যান না কেন ফার্সি ছাড়া আমাদের উপায় নেই। ফার্সি আমরা প্রতিনিয়ত ফার্সি আমরা ব্যবহার করতেছি, প্রতিনিয়ত ফার্সি ব্যবহার। যেমন আপনি বলতেছেন খালা শব্দটা ফার্সি থেকে আসছে, ঠিক আছে। তো এগুলো আপনি কিভাবে করবেন, এগুলো কোনোভাবে আপনি করতে পারবেন না।
ঠিক আছে? তো আচ্ছা, উস্তাদজি, জি মানে এই যে মানে এই মানে এটা এই কোর্সটা করার পরে, উর্দু আর ফার্সি কোর্সটা করার পরে আমি কি মনে করেন যে কোনো কিতাব, এই ফার্সি বা উর্দু যে কোনো কিতাব কি ইনশাল্লাহ পড়া যাবে? হ্যাঁ, যে কোনো কিতাব আপনি পড়তে পারবেন, মানে পড়তে একটা পারবেন। আছে না যে মনে করেন অনুবাদের কিছু আছে ক্ষেত্রে যে, অনুবাদের হ্যাঁ ক্ষেত্রে হচ্ছে আপনি যত ভোকাবুলারি মুখস্থ করবেন তত হ্যাঁ, আপনার জন্য সহজ হয়ে আসবে, কিন্তু আপনি যে কোনো কিতাব পড়তে পারবেন, জি যে কোনো কিতাব পড়তে পারবেন আমাদের এই কোর্স করার পরে আপনি, জি জি, ইনশাল্লাহ। আচ্ছা, এবার চলে যাই। দেখেন আমাদের ওস্তাজা উনি আসতে একটু লেট করতেছেন, ওনার একটা সমস্যা। এবার আমি একটু ফার্সি নিয়ে আলোচনা করি। দেখেন, এইটা হচ্ছে আমাদের বই, বইয়ের নাম হচ্ছে ফর্স, ঠিক আছে? এই বইটা আমরা পড়াবো। এইটা ফার্সি বই। এখানে টোটাল 20টা অধ্যায় রয়েছে, তবে আমাদের 20টা অধ্যায় শেষ করা সম্ভব না। আমরা মোটামুটি 10টা অধ্যায় শেষ করব এই বই থেকে, ঠিক আছে? তো এই যে আমাদের এইখানে দেখেন দারসা আউয়াল মুআররাফি, হ্যাঁ, পরিচয়, নিজের পরিচয় আপনি ফার্সিতে কীভাবে দিবেন। সালাম হলের সময় ছেতুরাস, সালাম খুবাম মামনুন এসমে সুমচিস, মান হোসেন হাস্তাম এসমে সুমচিস, মান আহমদ হাস্তাম। তো নিজের পরিচয় আপনি কিভাবে দিবেন সেইটা আপনি এখানে দেখেন চমৎকারভাবে এই বইটা করা হয়েছে এইটা। এবং যারা ফার্সি ভাষী না, যাদের মাতৃভাষা ফার্সি না, তাদের জন্য মূলত এই বইটা করা হয়েছে, ঠিক আছে? তারপরে হচ্ছেন দেখেন এইখানে আপনার রয়েছে। তো এইভাবে আমরা টোটাল এই বইটা 10টা অধ্যায় আমরা শেষ করব, 10টা অধ্যায়, ঠিক আছে? এখানে 10টা অধ্যায় আমরা শেষ করব। দার্সে দোবম সুগল হ, পেশা সংক্রান্ত বিষয় আপনার করতে হবে। তো এইভাবে 10টা বই অধ্যায় আমরা শেষ করবো ইনশাল্লাহ। এই বইটা দেখেন দার্সে সেবম থেকে শুরু করে আমরা দেখাই আপনাদেরকে আমরা কোন পর্যন্ত শেষ করবো এই বইটা। এটা হচ্ছে দার্সে চহর, ওকে? এটা হচ্ছে দার্সে হাসতম, 8ম অধ্যায়, কর হয় রুজানে, দৈনন্দিন যে কাজগুলো আমরা করে থাকি, ঠিক আছে? এখানে আছে আমরা এই যে এখানে মানহার রুজ দার্সমি খনাম, আমি প্রতিদিন পড়াশোনা করি। মানহার রুজ লিবসামর উথুমি কোনাম, আমি প্রতিদিন জামা আয়রন করি। খহারাম হার রুজ বে মদারাম খুমাকমি কোনাত, আমার বোন আমার মাকে সাহায্য করে প্রতিদিন। খহারাম হার রুজ খনের ও তামিজমি কোনাত, আমার বোন প্রতিদিন ঘর পরিষ্কার করে। এইভাবে আপনাকে ফার্সি শেখানো হবে আমাদের এইখানে, ঠিক আছে? তো ইনশাল্লাহ আপনারা কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে থাকতে হবে আমাদের সাথে, এই 24টা ক্লাসে আমাদের সাথে থাকতে হবে। দার্সে নহম, এরপর হচ্ছে আমাদের দার্সে দাহম, 10 নম্বর অধ্যায়, ঠিক আছে? এই হচ্ছে দার্সে দাহম। একটা তো প্রশ্ন। এই দার্সে দাহম পর্যন্ত আপনাকে শেষ করা হবে, আমরা শেষ করব, ঠিক আছে? এইটা শেষ করানো হবে হচ্ছে আপনার টোটাল 18টা ক্লাস, 18 বা 19টা ক্লাসের মধ্যে আপনাদেরকে এই পর্যন্ত শেষ করানো হবে, ঠিক আছে? এই টোটাল প্রায় 94 বা 95 পেজের মতন আপনাদেরকে এই প্রথম 18 বা 19টা ক্লাসের মধ্যে শেষ করানো হবে, ঠিক আছে? তো এইটা যখন আপনি শেষ করবেন, আপনি একেবারে দৈনন্দিন যে কনভারসেশন সেটা করতে পারবেন, ছোট ছোট টেক্সট পড়তে পারবেন, এবং প্রায় আপনার 4 থেকে 450 ফার্সি শব্দ আপনি ভোকাবুলারি আপনার মুখস্থ হবে, ঠিক আছে? যখন আপনি এই 10টা অধ্যায় আপনি শেষ করতে পারবেন আমাদের সাথে। এরপরে হচ্ছে এইটা হচ্ছে আমার নিজের লেখা ফার্সি ব্যাকরণ। এখানে দেখতেছেন যে আমাদের ইনস্টিটিউটের নাম আছে মানজারি ইসলামী ইনস্টিটিউট, সংকলক হাফেজ ওমর বুস্তামি, ফার্সি ব্যাকরণ। তো ফার্সি ব্যাকরণ একেবারে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রাখবেন, ফার্সি ব্যাকরণ কিন্তু খুবই খুবই সংক্ষেপ, ঠিক আছে? অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, যেগুলো আপনি জানলে আপনি ফার্সি বিশুদ্ধভাবে পড়তে পারবেন, সেই বিষয়গুলো আমি এখানে নিয়ে আসছি, ঠিক আছে? সেই বিষয়গুলো নিয়ে আসছি। তো এখানে আমি এটা একেবারে বাংলায় লেখা হয়েছে, যেহেতু আমি নিজে সংকলন করেছি, আমি ফার্সি যেহেতু পড়াই তাই। তো এখানে আপনার মাজদার মানে ক্রিয়া সম্পর্কে আপনাকে পরিচয় দেওয়া, ভার্ব সংক্রান্ত, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার পাস্ট সংক্রান্ত এখানে পরিচয় দেওয়া হবে, প্রেজেন্ট সংক্রান্ত। তারপর হচ্ছে এখানে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন,
থার্ড পারসন, এগুলো সম্পর্কে আপনাকে পরিচয় দেওয়া হবে। এবার টু বি ভার্ব যেটা, ঠিক আছে, অ্যামিজার যেগুলো, এগুলো ফার্সিতে কি হয়, হাসতাম, হাসতিম, হাসতি, হাসতিত, হাস অথবা হাসতাম, এই সংক্রান্ত আপনাকে এটা নেগেটিভ রূপটা কি, হ্যাঁ, নিস্তাম, আমি নেই, দেখেন আই এম নট, এগুলো আপনাকে শেখানো হবে। এরপরে হচ্ছে আপনার ওই যে সিম্পল পাস্ট টেন্স, হ্যাঁ, এগুলো আপনাকে এখানে দেওয়া হবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটা সংজ্ঞা পড়ানোর পরে, গঠন পড়ানোর পরে এখানে একটা গল্প আছে ফার্সে, দস্তনে শিন বারে তামরিনে মাজি সদে, মানে এই সিম্পল পাস্ট টেন্স একটা গল্প পড়ার মাধ্যমে আপনি প্র্যাকটিস করবেন, ঠিক আছে। যেমন দেখেন, দিরুজ রুজে বিসিয়র খুবই বুধ মানজুদ আস খব বিদর সুদাম, এই যে বিদর সুদাম এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স, খন্দাম সিম্পল পাস্ট টেন্স। তাহলে আপনি গল্প পড়ার মাধ্যমে আপনাকে প্র্যাকটিস করানো হবে, ঠিক আছে। আপনাদের এখানে গঠন প্রণালী পড়লে তো আপনার অনেক সময় ভুলে যাবেন, মনে থাকবে না। তো আপনি এইটা পড়ানোর পর আপনাকে আমরা গল্প পড়াবো, গল্প পড়ানোর মাধ্যমে আপনাকে কি করানো হবে, প্র্যাকটিস করানো হবে। ঠিক প্রতিটা টেন্সেরই একই অবস্থা, হ্যাঁ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দেখেন এখানে সেম জিনিস, এখানে গল্প আছে, আপনাকে শেখানো হবে। এই যে পাস্ট কন্টিনিউয়াস বা ইমপারফেক্ট বা হ্যাবিচুয়াল যে টেন্সটা রয়েছে, সেটা আপনাকে এখানে গল্পের মাধ্যমে শেখানো হবে। এইভাবে আপনাকে পাস্ট টেন্সগুলো শেখানো হবে। এরপর আসবে প্রেজেন্ট, হ্যাঁ, প্রেজেন্ট টেন্স আসবে, এই যে প্রেজেন্ট, হ্যাঁ, প্রেজেন্ট রুল, প্রেজেন্ট টেন্স, এগুলো আপনাকে সংজ্ঞা প্লাস আপনাকে এখানে গঠন প্রণালী প্লাস আপনাকে কি থাকবে, এখানে গল্প থাকবে, গল্পের মাধ্যমে এগুলো প্র্যাকটিস করানো হবে। ঠিক এইভাবে প্রেজেন্ট যাবে। এরপরে ফিউচার আসবে, ফিউচার টেন্স, দেখেন এই তো ফিউচার, এটা ফিউচার, ঠিক আছে। তো এই ফিউচারের গঠন প্রণালী শেখানো হবে। এরপরে আপনাকে একটা গল্পের মাধ্যমে ফিউচারের জিনিসগুলি করা। এরপরে হচ্ছে আপনার আমরা ইম্পারেটিভ যেগুলো আদেশ সূচক যে জিনিসগুলো থাকে, এইটা আপনাকে শেখানো হবে, গল্প, সংজ্ঞা, উদাহরণ, এরপরে সখ্তর মানে গঠন প্রণালী। এরপরে হচ্ছে আপনাকে আচ্ছা গেল এটা। এরপরে একটা গল্প আসবে, এই গল্পের মাধ্যমে আপনাকে এটা, এরপরে নেগেটিভ ইম্পারেটিভ যেটা না নিষেধ সূচক, ওইটা পড়ানো হবে। এরপর গল্পের মাধ্যমে আপনাকে এটা শেষ করানো হবে। এই হচ্ছে আপনাদেরকে ফার্সি ব্যাকরণের পাঁচটা ক্লাসের মধ্যে এটা শেষ করানো হবে। এরপর আপনাকে আমরা একটা ফার্সি ভার্বের একটা পিডিএফ দিব, সেইটা এটা কমপ্লিট হয় না এখনো, এটা কমপ্লিট করবো আমি, উচ্চারণগুলো বাকি আছে, এইটা দেওয়া হবে। এখানে প্রায় 100 কয়টা আছে, প্রায় 147টার মতন ভার্ব আছে। এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, কেন এটা পরীক্ষার মধ্যে আপনাদেরকে লিখতে হবে। তো এইভাবে হচ্ছে আমাদের ফার্সি ক্লাস আপনাদেরকে করানো হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি ফার্সির একটা তুলনা পরিচয় আপনাদেরকে দিলাম। আচ্ছা, আমাদের ওস্তাদা উনি চলে আসছেন, জি ওস্তাদা সুমাই ওস্তাদা, জি ওস্তাদা আপনি কি আছেন? থাকলে একটু আপনি। সালাম। জি, আমি ফার্সির এটা বলেছি পরিকল্পনাটা যে কিভাবে আমরা কোর্সটা করাবো, তা আপনি মোটামুটি 5-6 মিনিটে একটা পরিচয় দিয়ে একটু আলোচনা করে আপনার পরিচয়টা দিলে আমরা ক্লাসটা আজকের মতো শেষ করে দেবো ইনশাল্লাহ। তারপরে পরের সপ্তাহ থেকে আমাদের নিয়মিত ক্লাস শুরু হবে। জি, আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া ইসরাত রাফি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে অনার্স মাস্টার্স শেষ করেছি। নেক্সট ক্লাস থেকে আমি আপনাদের ক্লাস নেব ইনশাআল্লাহ। ওকে। এবং একটা খুশিরই হচ্ছে আপনাদের উস্তাদ মানে আমাদের যিনি সুমাইয়া ইসরাত রাফি রয়েছেন, উনি কিছুদিন আগে একটা থিসিসের জন্য প্রপোজাল রেডি করে সাবমিট করেছিলেন, এবং সেখানে ওনার ওই প্রপোজালটা আপনার গ্রহণ হয়েছে, এবং প্রায় 2 লক্ষ টাকা প্রপোজালের জন্য 2 লক্ষ টাকা উনি ইনশাল্লাহ পাবেন আর কি, ঠিক আছে। তো এইটাও আপনার ওই অনেকে আপনার আবেদন করেছিল, কিন্তু তার মধ্যে সুমাইয়া ইসরাত রাফি আমাদের উস্তাদ, ওনারটা অ্যাকসেপ্ট হয়েছে, এবং উনি প্রায় 2 লক্ষ টাকা এই থিসিসের জন্য পাবেন আর কি। তো ইনশাল্লাহ এই ছিল আমাদের মোটামুটি ফার্সি এবং উর্দুর আলোচনা। যে আপনাদের ফার্সি সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার থাকে প্রশ্ন করতে পারেন, নয়তো আমরা ক্লাসটা শেষ করে দিব ইনশাল্লাহ। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জি স্যার, ফার্সি কয়টা পিডিএফ পাবো আমরা? একটু জোরে বলবেন মেহেরবানি করে। মানে
কয়টা বই পাবো আমরা এখানে? একটা তো মানে গ্রুপে দেওয়া হয়েছিল, বাকিগুলো আরো কয়টা পেতে পারি? হ্যাঁ, একটা গ্রুপে দেওয়া হয়েছে, বাকিটা ইনশাল্লাহ আমরা দিয়ে দিব। বাকিগুলো দিয়ে দিব, এটা একটু সংশোধনের একটু ব্যাপার স্যাপার আছে, তো ওইটা ফাইনাল করে তারপর আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে কারো? আগামী ক্লাস আগামী ক্লাসটা আমি আজকে রুটিন দিয়ে দিব, তবে আপনাদের একটুই হবে, উর্দু ক্লাসটা আগে আসবে, ফার্সি ক্লাসটা পরে যাবে। মানে উর্দু ক্লাসটা আপনার 7টা থেকে হবে, ফার্সি ক্লাসটা হচ্ছে ওই তারপরে থেকে শুরু হবে আর কি। ঠিক আছে, এটা আমি আজকে রুটিন আপনাদেরকে দিয়ে দিব, ওইভাবেই করে দিব যে আগামী সপ্তাহ কোন দিন থেকে আমাদের ক্লাসটা শুরু হবে। ঠিক আছে, ঠিক আছে। জি, আর কোনো প্রশ্ন আছে কারো? জি জি উস্তাদ, হ্যাঁ একটু বলতে চাচ্ছিলাম জি যে আমাদের ফার্সির গ্রামারটা আসলে আমরা কতদূর শিখতে পারবো, কারণ ফার্সি গ্রামারটা মানে মোটামুটি দেখা যাবে যে উর্দু আমরা হয়তো বা অনেকেই কিছুটা আইডিয়া করে আমরা বুঝে নিতে পারবো, কিন্তু ফার্সিটা একটু সময় সাপেক্ষ কি হতে পারে, বা আমাদেরকে আসলে কতটুকু গভীরে এটা বা কতটুকু আমাদেরকে শিখতে পারবো আমরা বা শেখানো হবে, এটা আর কি বুঝতে চাচ্ছিলাম। যেমন আরবি গ্রামারটাও তো শিখতে একটা সময় লাগে, এখন ফার্সির ক্ষেত্রে বিষয়টা কিভাবে আপনারা করবেন? শুনেন, ফার্সি ভাষা অন্যান্য ভাষার থেকে অনেক সহজ, এবং ফার্সি ভাষা কোনো গ্রামারের কোনো কিছু নেই। ঠিক আছে, আপনারা উর্দু গ্রামারের চেয়ে ফার্সি গ্রামার দ্রুত আয়ত্ত করতে পারবেন, বুঝতে পারছেন? ফার্সি গ্রামারটা অনেক সংক্ষেপ, যেমন ইংলিশে যান বা আরবিতে যান, ওইখানে মুজাক্কার মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক পুরুষবাচকের জন্য অনেক ধরনের পরিবর্তন দেখা যায়, কিন্তু ফার্সির মধ্যে কিন্তু সেই পরিবর্তন নাই। স্ত্রীবাচকের জন্য যা ব্যবহার করা হয়, পুরুষবাচকের জন্য সেটাই ব্যবহার করা হয়। জি, আপনার ইন্টারনেটে কি সমস্যা নাকি, মানে কথা কেটে কেটে যাচ্ছে? আমার না, শোনা যাচ্ছে না, এটা ওনার কথা শোনা যাচ্ছে, উস্তাদের কথা শোনা যাচ্ছে। ওকে, তো ফার্সি আমরা যে 6টা ক্লাস করাবো বা 5টা ক্লাস, এই 5টা ক্লাসের মধ্যে আপনার জন্য ফার্সি এনাফ, বুঝতে পারছেন? এবং আমাদের যে পিডিএফটা দেওয়া হবে সেটা আপনি সংরক্ষণ করলে সারা জীবন আপনাকে ফার্সি নেওয়ার কোনো ঝামেলা পোহাতে হবে না। ওই যতটুকু পড়লে আপনি বিশুদ্ধভাবে ফার্সি পড়তে পারবেন, ঠিক ওইটুকুই এখানে নিয়ম নিয়ে আসা হয়েছে। ফার্সি মনে করেন এইটুকুই, ঠিক আছে? আর অনেক ধরনের আছে, কিন্তু মূল জিনিস যেটা পড়লে আপনি ফার্সি শুদ্ধ করে পড়তে পারবেন, সেই জিনিসটা এখানে নিয়ে আসা হয়েছে। এবং ফার্সি উর্দু ভাষার থেকেও সহজ ফার্সি ভাষা। জি উস্তাদ, আমাদের কি একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে মানে লেখা পড়া শোনা এবং মুখে বলা, এটার ব্যাপারে আপনারা যেমন দেন আর কি একটা গুরুত্ব রাখবেন। যেমন আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা পড়া দিয়ে দিব কোনটা, লেখা দিয়ে দিব। সেই লেখাটা লিখে আপনাদেরকে প্রথমে গ্রুপে দিতে হবে। এখন এইটা তো আমি প্রতি ক্লাসে আমরা দিয়ে দেই, এখন আপনি লিখে দিবেন, আমি তো আর আপনারা এটা তো আর ওইভাবে না যে আমি আপনাকে ধমক দিতে পারবো, বাকি এটা তো সম্ভব না, এটা কোনোদিন হবেও না। আমি দিব যে আপনি লেখাটা দেন। এখন যদি আপনারা না দেন, সেটা হচ্ছে একান্ত ব্যক্তিগত আপনাদের ব্যাপার, কিন্তু আমি কিন্তু প্রতিটা ক্লাসে লেখা দিয়ে দিব এক। এবং আমাদের এইখানে হচ্ছে বই শেষ করা হচ্ছে মূল বিষয় না, আমি যতটুকু পড়াবো ঠিক ওইটুকু পড়ে আপনার কাছ থেকে আমি শুনবো ক্লাসের মধ্যেই। এবং প্রতিটা ছাত্রকে আমি যদি আপনাকে 2 লাইনও পড়াই, ওই 2 লাইনে আপনাদের প্রত্যেকজনের কাছ থেকে আমি শুনে তারপরে সামনে যাব, বুঝতে পারছেন? তো এতে হয় কি, আপনাকে অল্প হোক পড়া, কিন্তু আপনার রিডিং পড়াটা ক্লিয়ার হয়ে যাবে। শুধু আমি পড়েই গেলাম আপনাদের কাছ থেকে কিছু শুনলাম না, তাহলে আপনারা কোনোদিনও পড়া শিখতে পারবেন না। জানতে চাচ্ছিলাম যে আপনি বললেন যে লেখা দিবেন, তাহলে লেখাটা কিভাবে দিতে হবে, কিভাবে? কারণ আপনি লিখবেন, কলম খাতায় লিখে ওইটা ছবি তুলে আমাকে দিবেন। কোথাও ভুল গেলে বা কোনো শব্দ যদি এদিক সেদিক হয়, সেটা আমি বলে দিব যে এটা এইভাবে না এইভাবে লেখেন। আচ্ছা, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা বিদায় নিতে পারি। আমাদের এখানে আতিশা ইসলাম রয়েছেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনার সাথে আমরা পরিচয় হব।
তো আমরা বিদায় নিতে পারি নাকি? জি উস্তাদ। ঠিক আছে, আতিশা ইসলাম আপনি একটু মেহরবানি করে থাকবেন, বাকিরা আমরা বিদায় নেই।